আসসালামু আলাইকুম। যে যেখান থেকে বিডি হালচালের সাথে আছেন তাদের সবাইকে সুস্বাগতম। বিডি হালচালকে যারা ভালোবাসা দিয়েছেন তাদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আর এই মুহূর্তে যারা বিডি হালচালের সাথে আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। প্রিয় ভিউয়ার্স, দুই তিশার ডেইলি ব্লগের নামে যেসব নাটক চলছে, যেসব মিথ্যাচারিতা চলছে, তা দেখতে আমরা খুব আগ্রহী হয়ে উঠছি। আর এদের জীবনের মিথ্যাচারিতা, এদের জীবনের নাটকীয়তা, এদের জীবনের ঘটনাগুলা অনেক দর্শক রিয়েলিটি ভেবে তাদের জীবনে ঘটাতে চায়, তাদের জীবনটা এদের মতো করে গড়তে চায়। আর এই জায়গা থেকে সরিয়ে আনা এবং সেই সব দর্শকদের চোখের পর্দা খুলে দেওয়াই হলো আমার কাজ। আমি আজ এখানে চ্যানেল খুলেছি, আপনাদের সামনে কথা বলতে এসেছি, আপনাদের সচেতন করার জন্য। আপনাদের আমার কথাগুলো যদি ভালো লাগে, যদি আপনাদের কারোর মনে হয় যে আমার কথাগুলোর মধ্যে সত্যতা লুকায়িত আছে, কোনো মিথ্যা নেই, আমি প্রমাণ ছাড়া কথা বলি না, তাহলে আপনারা প্লিজ ওদের ভিডিও দেখলেও ওদের জীবনধারায়, ওদের ফাঁদে আপনারা পা দেবেন না। ওদের মতো জীবন নিজেদের জীবনে কখনো অ্যালাউ করবেন না। ওদের জীবনধারা নাটকের চাইতেও নাটকীয়। ওরা যা কিছু করে সব কিছু সমাজ বিরোধী, ইসলাম বিরোধী কার্যকলাপ। হ্যাঁ বন্ধুরা, কোনো সমাজ, কোনো ধর্ম, ইসলাম শুধু নয়, কোনো ধর্মই অশ্লীলতা, অবৈধতা, কোনো ধর্মই অপসংস্কৃতিক এগুলা মেনে নেয় না। কিন্তু এদের জীবনধারার মধ্যে ঠিক সেইগুলাই রপ্ত করে এগিয়ে চলেছে। এদের জীবন যে কত নাটক থেকেও নাটকীয়, বারবার কেন বলছি জানেন? এই যে তিশার যে বাবার কথা এতদিন বলে এসছি, গত ভিডিওতে বলেছি, এই লোকটা তিশার বাবা না। বিভিন্ন দর্শকদের চাপে এবং আখির কথা মিথ্যা প্রমাণ করার জন্য একটা লোক ধরে এনে, যার সঙ্গে ওর মা লিভ টুগেদার করে আসছে 7-8 বছরের অধিক, সেই লোকটার সঙ্গে কোনো রকম কাগজ কলমে একটা বিয়ে, যেটা রেজিস্ট্রি কিন্তু হয়নি, সরকারি খাতায় কিন্তু রেজিস্ট্রি আসেনি, কোনো রকম কলমা কাবিন করে সেই লোকটাকে জবরদস্তি করে ভিডিও করতে বাধ্য করিয়েছে। কারণ লোকটা 7-8 বছর যে বাড়িতে আসা যাওয়া করছে, অবশ্যই ভিডিও ফুটেজ তাদের কাছে আছে, তার মার সঙ্গে মেলামেশা করা, তার মার সঙ্গে অনেক ছবি ইত্যাদি দেখিয়ে তার উপর আমরা ধরে নিচ্ছি, আমি শিওর নই, চেহারার আঙ্গিকে মনে হয় ছোট ছেলেটার সঙ্গে এই লোকটার চেহারায় বেশ মিল, 85% মিল। তো সব কিছু মিলিয়ে এই লোকটা এদের কাছে আসলে ব্ল্যাকমেইল হয়েছে। এরা ব্ল্যাকমেইল হওয়ার কারণে এই লোকটা সাবারে বাড়ি, এই লোকটাকে অনেকে চেনে, অনেকেই বলেছে এই লোকটার এই বাড়িতে আসা যাওয়া করতো, এই লোকটার আগে বিয়ে আছে, এই লোকটার আগে সংসার আছে, তা বাদেও এখানে আসা যাওয়া করতো। লোকটা বিদেশে থাকে না, লোকটা দেশে থেকে এর মার সঙ্গে এদের বাড়িতে আসা যাওয়া করত। ভাবতে পারেন, যখন বিভিন্নভাবে এই লোকটার ছবি প্রকাশ হওয়ার পর, এই লোকটার ভিডিও প্রকাশ হওয়ার পর অনলাইন জগতে, বিশেষ করে ফেসবুকে, যখন এদেরকে লোকজন গণধোলাই দিতে লাগলো এবং এই লোকটার আসল ফেসবুক বের করে বিভিন্ন রকম পোস্ট করতে লাগলো, যদিও লোকটার আইডি লক করা ছিল, যার জন্য ভিতরে অনেকে ঢুকতে পারেনি, তারপরেও তার আইডি শো করেছে, লোকটার আসল নাম, লোকটার পরিচয়, লোকটার সব কিছু কিন্তু ওপেন হয়ে গিয়েছে। ঠিক তখন তিশা এবং তিশার মা এসে অভিনয় শুরু করলো। তিশা বলল, ছোটবেলা হতে আমি তাকে বাবা হিসাবে জানি, সে আমার জেনেটিক বাবা নয়। অবশেষে স্বীকার পেল এবং এও বলল, জেনেটিক বাবার সঙ্গে আমার সম্পর্ক নেই তা না, সম্পর্ক আছে, আমার ফুপু দাদুদের সঙ্গে সম্পর্ক আছে, বিশেষ করে দাদির সঙ্গে আর ছোট ফুপির সঙ্গে সম্পর্কটা ভালো। সব কিছু সে তখন একটু একটু করে প্রকাশ করলো। আর এই যে তিশার মা, সে তো ফেস না দেখিয়ে কান্নার অভিনয় শুরু করলো। আমি এতদিন বলতে নিষেধ করেছি তিশাকে, আমি চাইনি তিশার এই কথা জানুক, ওর কষ্ট হবে, তাই। ওই বুড়ি মহিলা এরকম করে কান্নার অভিনয় করে সে কতগুলা বক্তৃতা দিতে লাগলো যে তিশার বাবা না, এটা হলো তার যে জঙ্গল মার্কা মাজা ভাঙ্গা যে ছেলেটা আছে না, 18 বছরে বিয়ে করেছে, সেই ছেলের বাবা, এটা তার দ্বিতীয় স্বামী। কিন্তু এটাও প্রমাণ আছে যে সানিমের বাবা, অর্থাৎ এই লোকটাকে যদি বিয়ে করে থাকে, এটা তার চতুর্থ স্বামী, তার মাঝে আরও 2টো স্বামী তার চলে গিয়েছে। এই মহিলা এও বলেছে, আমি 3-4 মাস পর তোমাদের আমার বাপের বাড়ি দেখাবো, আমি কোন ফ্যামিলির মেয়ে। তুমি কোন ফ্যামিলির মেয়ে?
তুমি তো ওই বরিশালের একটা বাড়ি দেখিয়ে বলবে কিংবা একটা বাড়ি ঢুকে বলবে এটা আমার বাবার বাড়ি, ওই যে মানে লোকজন ফিট করে টাকা পয়সা দিয়ে মোটামুটি বলবে, আর 14 গোষ্ঠীর মধ্যে কার একটা দালান আছে কার একটা কী আছে সেটা খুঁজছো, সেটা দেখিয়ে বলবে যে এটা তোমার বাবার বাড়ি। আমরা তো জানি বরিশালে বরগুনা তোমার বাবার বাড়ি। বরিশালের বরগুনায় একটা অসপাড়া গায়ে এই তিশার বাবার সঙ্গে তোমার বিয়ে হয়েছিল। তিশার বাবার আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল না থাকার কারণে, আর তোমার বাবার বাড়ি তুমি তো মানে পরিত্যক্তা, তোমার তো নিজেরই মা নেই। তুমি বড় হয়েছ একটা ফুপুর বাড়িতে, ফুপুর আশ্রয়ে তুমি বড় হয়েছ, অর্থাৎ তিশার মা ফুপুর আশ্রয়ে বড় হয়েছে। মহিলার জীবনে অনেক ট্র্যাজেডি, অনেক ঘাই গোতা খেয়ে আজ মহিলা এত চালাক চতুর হয়েছে। কিন্তু এত চালাক না হয়ে না, অতি ধূর চালাক না হয়ে নাই, মহিলা যদি সততার সাথে জীবন কাটাতো, বেশি আকাঙ্ক্ষা না করে তিশার বাবার হাত ধরে থাকতো, তাহলে আজ তার এই পরিণতি হতো না। আজ তার সমাজে এভাবে বেইজ্জতি হতো না। আজ তাকে লোকে বলছে 12 ভাতা রে, এগুলা বলতো না। তার মেয়েকেও সাথে 12 ভাতারি বলছে, এগুলা থেকে বের হয়ে আসতো। আজ এসব শুনতে হতো না, কিন্তু তার উচ্চ আকাঙ্ক্ষা, তার উচ্চ বিলাসের কারণে সে ওই গ্রামে থেকে দুটো পুরুষের ঘর থেকে তাদের দেনমোহরের টাকা নিয়ে এবং তা সোনা গয়না নিয়ে পরপর দুবার পলায়ন করার পর ওই গ্রাম থেকে তাদেরকে বের করে দেওয়া হয়। অর্থাৎ তিশার মার কার্যকলাপে তিশাদের বের করে দেওয়া হয়। 5 বছর পর তিশারা আবার ফেরত যায় সেই বরিশাল বিভাগে, আবার ফেরত আসে। সে চলে গিয়েছিল ঢাকায়, ওই যে তার মেজো ছেলে, আমার নামটা ঠিক মনে থাকে না, মাজাভাঙ্গার ছেলেটাকে নিয়ে আবার সে ফেরত আসে। কারণ মাজাভাঙ্গা ওই ছেলেটার বাবার সঙ্গেও তার ততদিনে সম্পর্ক নষ্ট হয়ে যায়, কট খেয়ে যায়। 2 সন্তান নিয়ে সে বরিশালে আবার ফেরত আসে, কিন্তু বরগুনায় তাদের আশ্রয় হয় না। বরিশালের কোনো একটা বাড়িতে তারা ছিল, সে বাড়ির কথা আমি জানতে পারিনি, তবে শুনেছি তার দুঃসম্পর্কের এক আত্মীয়র বাসায় টাকা দিয়ে এবং ওর মা সেলাইয়ের কাজ জানতো, সেগুলা করে কোনো রকম দিনপাত করছিল। তিশা তখন বরিশালের একটা ছেলের সঙ্গে সম্পর্ক হয়। তিশার বয়স তখন মাত্র 13 বছর। তিশা কাউকে কিছু না জানিয়ে অবশেষে সেই ছেলের হাত ধরে বরিশাল শহরে চলে আসে। দীর্ঘ 7 থেকে 9 দিন, কেউ 9 দিন বলছে, কেউ 7 দিন বলে, তিশা বিয়ে না করে সেই ছেলেটার সঙ্গে থাকে। অবশেষে সেই ছেলের বাবা মোটামুটি অবস্থাশালী ছিল, তারা ছেলেকে ধরে আনে এবং ওই মেয়ের সঙ্গে কিছুতেই, যখন ওই যে গ্রামে একটা সালিশি বসে লোকজন নিয়ে, তখন বসলে কিছুতেই তারা তিশার সঙ্গে ছেলের বিয়ে দিবে না। তো তিশার মা তখন তাদের কাছ থেকে বেশ মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে অবশেষে আবার ফিরে গেল ঢাকা শহরে। ওখানেও তিশার মা আবার বিয়ে করলো। সেই বিয়েটাও কিছুদিন পর টিকলো না, ততদিনে তিশারও আরেকটা বিয়ে হয়। আর তিশার সেই ঘরে ওই যে প্রথম ছেলে আয়াসের জন্ম হয়। আর তিশার মা ইতিমধ্যে আরেকটা লোককে বিয়ে করে থাকছে, কিন্তু সম্পর্ক সেভাবে ভালো যাচ্ছিল না, কারণ তিশার মার চরিত্রই ভালো না। তিশার মা যাকে ধরে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকার আশা করে, বিলাসিতা জীবনযাপন করে, সে চায় তার রং ঢং, তার সৌন্দর্য, তার মেয়ের সৌন্দর্য সে দেখিয়ে বেড়াবে। তিশারকে বিয়ে দেওয়ার পরও ঘটল অশান্তি। হ্যাঁ, তিশার এই বিয়েটা তার মার ইচ্ছাতেই হয়েছিল। অবশেষে এই বিয়েটাও তিশার টিকলো না। তিশার বিয়ে না টিকলে ফেরত আসলো মার কাছে। ইতিমধ্যে বাবার সঙ্গেও তিশার মার তেমন ভালো সম্পর্ক যাচ্ছিল না। মা বলতে, বাবা বলতে কথিত বাবা, আর মা বলতে তো নিজের বাবা। অবশেষে সেই বিয়েটাও ভেঙে গেল তিশার মায়ের। তিশার মা তখন খুব কষ্টেই দিনপাত করছিল। ইতিমধ্যে তিশার শখ হলো যে, ইতিমধ্যে কিন্তু তিশারা 3 জন, তিশার সেই মাজাভাঙ্গা মেজো ভাই, তিশা এবং তিশার মা। তিশার তখন শখ হলো ফটোগ্রাফি করবে। ঠিক তখন এই আসাদকে খুঁজে পেল। আর এভাবেই আসাদের সাথে তার সম্পর্ক, প্রেম, ভালোবাসা, বিয়ে। যদিও দাবি করে থাকে তিশা যে সে জানতো না আহাদের আগের বউ আছে, মানে বাচ্চা আছে, এ কথা নাকি তিশা জানতো না। ইদানিং একটা মানে আইডি ঘোরাফেরা করছে, আমাকেও কমেন্টস করছে, এটা নাকি তিশার আগের হাজবেন্ডের ওয়াইফ নতুন আইডি খুলেছে। সত্য না মিথ্যা যাচাই করা হয়নি কিংবা খোঁজ নেওয়া হয়নি। সে দাবি করছে যে তিশা জেনে শুনেই তার স্বামীর ঘর রেখে পরকীয়া করে আসাদের সঙ্গে চলে গিয়েছিল। এমন দাবি কিন্তু অনেকেই করেছে। হতেও পারে, কারণ মা মেয়ের চরিত্র একই ধরনের। এরা হলো বিবাহিতা পুরুষ ধরে, বিবাহিতা পুরুষের একটা
জিনিস আপনারা সেদিন বলবেন তার মা কেঁদে কেঁদে বলছিল যে আমার খুব ফার্নিচার নিয়ে তোমরা এত কথা বলো, আমার ফার্নিচার আমি প্রতি মাসে বছরে 2-3 বার চেঞ্জ করি, আমি তো তো সেই চেঞ্জে আমি এই মানে ফার্নিচারগুলো তিশা নিয়ে এসছি। আচ্ছা, বছরে 2-3 বার কে ফার্নিচার বদলায় বলুন তো? আমার তো মনে হয় যে বাংলাদেশের ওই যে সবচেয়ে বড়লোক কি যেন নামটা আমি বলতে চাচ্ছি না, সেও বোধ হয় এভাবে ফার্নিচার বছরে 2-3 বার পাল্টায় না। তো সেখানে তিশার মা এত বড় লোকের মেয়ে, এত কোটিপতির মেয়ে, এত লিভ টুগেদার করেছে সেই লোকের সাথে যে সে বছরে নাকি 2-3 বার ফার্নিচার বদলিয়ে থাকে। হবাক না? মিথ্যাচারিতার একটা লিমিট আছে, মিথ্যাচারিতার একটা লিমিট আছে, সেই লিমিট এরা ক্রস করিয়ে গিয়েছে। নাকে নাকে কান্না করতে করতে ওই বুড়ি ডাইনি রাক্ষসী সর্দানি মহিলা বলছে যে সে ফার্নিচারগুলা 2-3 বছর পরপরই বছরে 2-1 বার চেঞ্জ করে, সেই সেন্স নিয়ে সে তিশার ফার্নিচারগুলো চেঞ্জ করেছে। সে পুরানো ফার্নিচার, বাড়ির দারোয়ান, এটা ওটা, বাড়ি তো তার ছিল না, সে তো আগে ভোরকা পড়তো। এই তিশা যখন এই যে কিছুদিন হলো তিশার মাকে শো করেছে, তার আগে তিশার মা যেসব ভোরকা পরে এসে 1 বছর আগেও ভিডিওগুলাতে দেখেন, সেসব ভোরকার মান কি নিম্নমানের ছিল। 300-400-500 টাকার ভোরকা ছিল। সেই সব ভোরকা পরা মহিলারা যদি এসে বলে দারোয়ান তারপর কেয়ারটেকার এদেরকে আমার ফার্নিচারগুলো দিয়ে আমি নতুন ফার্নিচার নেই, আর তোমার যে নাগর, তুমি যা রক্ষিতা, সেই রক্ষিতার চেহারা তো দেখলাম ভস্কিয়ে দিয়েছে, কে যেন মেরে গুটিয়ে চোখের এখান থেকে মলম লাগিয়ে এসছে। সে যে লেগেজ নিয়ে এসছে বিদেশ থেকে, সেই লেগেজের মালগুলা দেখে মনেই হয়েছে ঘরে মোটামুটি পারফিউম যে কয়টা ছিল সব এনে ঘরে রেখেছে, ওই যে কখনো বোধহয় পানি টানি ভরিয়েও রেখেছে, যত কসমেটিক্স ছিল সেগুলো রেখে সবাই ওটা নাকি বিদেশি লেগেজ খুলে কিছুই নাই, কতগুলো পারফিউম মারামারি শুরু করে দিয়েছে। এ ওর গায়ে মাখছে, এ ওর গায়ে হাতেলের মতো জীবনে দেখেনি। নাটক। আপনাদের কি মনে আছে সেই তিশা তার একজন রিক্সা চালক ছিল গাড়ি কেনার আগে, সেই রিক্সা চালকের ছেলেকে তার মেয়ে জামাই বলতো, তার মেয়ে পেটে থাকতে বিয়ে দিয়েছে, এটা ওটা কত রকম নাটক করলো, তাদেরকে নিয়ে কত রকম মানে কন্টেন্ট তৈরি করলো, লোকজনের কাছ থেকে সিম্পেথি নিল, লোকজনের কাছ থেকে উদাহরণ। কোথায় গিয়েছে সেই জামাই? জানতে চাই তিশার কাছে, কোথায় তোমার মেয়ে জামাই? মেয়ে জন্মানোর পরপর কিন্তু সেই নাটকটা তারা বন্ধ করে দিয়েছে। মেয়ে যতক্ষণ পেটে ছিল ততক্ষণ পর্যন্ত মেয়ে জামাই কন্টেন্ট তৈরি করা, সেই মেয়ে জামাইকে আদর করা, সেই জামাইকে নিয়ে মানে কি বলবো ভিডিও করা, লোকজনের কাছ থেকে বাহাবা নেওয়া, ভিউ উপচে পড়া, সব কিছু যখন তৈরি হয়ে গিয়েছে, মোটামুটি নিঃশেষ, এখন বুঝেছে মেয়ে বড় হচ্ছে, এগুলা মেয়ের উপর প্রভাব পড়তে পারে, তখন আউট করে দিয়েছে। তখন সেই জামাইয়ের পার্টটা ক্লোজ করে দিয়েছে, সেই গরিব মহিলাকে এখন বাদ দিয়ে দিয়েছে। কারণ তিশা কখনোই ওই ছেলের সঙ্গে তার নিজের মেয়েকে বিয়ে দিবে না। এটা আসলে তারা কন্টেন্ট তৈরি করার জন্য করে। আমি কথাগুলো কেন বলছি জানেন? ওরা যে মিথ্যাবাদী সেটা প্রমাণ করার জন্য, ওরা যে মিথ্যা কথা বলে সেটা ধরিয়ে দেওয়ার জন্য। এই যে বাবা মিলে কত কি করলো, এখন নিজ মুখেই বাবার কথা স্বীকার পেলো। আরও বাকি যে 3-4টা বাবা আছে সেগুলা আসলে এটাও সত্য, একটা যখন প্রমাণ হয়েছে ওগুলাও সত্য। হ্যাঁ, ওগুলাও সত্য, এবং আমি সত্য জেনে তবেই কিন্তু কথা বলতে বসছি আপনাদের সাথে। আর আখি এই সত্য কথাগুলো জানে বিধায় আখির বিরুদ্ধে ওরা মানে কোনো স্টেপ নিতে পারছে না, তাই আখিকে ওরা বিভিন্নভাবে আইডির উপর হামলা করছে। থানায় যে 2-4 টাকা দিয়ে মোটামুটি আখিকে ধমক দেওয়াচ্ছে, বাট আখি যে কিছুই করতে পারবে না এটা ওরা জানে না। আখি নরম, আখির বাবা নরম, ওরা ভীতু হয়ে যায়। ওদেরকে যতই বলা হচ্ছে যে শক্ত হতে, ওরা শক্ত হচ্ছে, বাট যখনই একটু ঝড় আসে তখনই ওরা একটু কেঁপে যাচ্ছে। তো আখিকে বলবো কাপাকাপির কিছু নাই, আইন তিশাদের বেলায় যেমন তোমাদের বেলায় তেমন, বরং তিশারা এখন সব জায়গা থেকে ধরা। তিশাকে যখন বলা হয়েছিল যে এ তোমার বাবা, এত তুমি জোর দাবি করছো, তাহলে আমরা ডিএনএ টেস্ট করি, তিশা কিন্তু ডিএনএ টেস্ট করার আগেই ফাঁস করে দিল যে জেনেটিক বাবা নয় তার,
বিদেশ থেকে যখন আসছে তখন যখন বলা হলো এয়ারপোর্ট থেকে কেন রিসিভ করার ছবিগুলা দিয়ে তার কন্টেন্ট তৈরি করেনি, হুট করে বাবা ধরে এনে বাবা বাবা বলছে, তখন তারা একটা শো করলো পারফিউম কতগুলা এনে লেগেসের মধ্যে পরে এ ওর গায়ে মাখছে, এ ওকে এটা ওটা দিচ্ছে, কতগুলো আমিটি সোনা এনে সেগুলা চেন পরিয়ে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি নাটক তৈরি করছে। লোকটার আচরণ দেখেই বোঝা যায় লোকটাকে জোর করে ধরে আনা হচ্ছে, লোকটার চোখে মুখে আতঙ্ক। লোকটা খুব শীঘ্রই নিজেই তার আইডি থেকে বলবে কি কি হয়েছিল, সে ব্যবস্থা অতি শীঘ্রই হবে। লোকটা একটু শুধু নিস্তার পাক। লোকটা তাদের এলাকায় শুধু ধিক্কার পেতেই শুরু করবে না, তার বংশ থেকেও বিতাড়িত যখন হবে লোকটা তখন নিজেই এসে সমস্ত কিছু অপকর্মের কথা বলবে। আপনারা লিখে রাখেন। লোকটাকে ওরা জোর করে ব্ল্যাকমেইল করে লোকটাকে ভিডিওর সামনে এনেছে। এই ভিডিওটাই লোকটা যখন বাইরে দেখবে যে আমি ব্ল্যাকমেইল হওয়ার চাইতে বেশি ধিক্কার হচ্ছি এখানে, বেশি লজ্জিত হচ্ছি এখানে, তখন ওই লোকটা নিজ থেকেই এদের সব কিছু তার আইডি থেকে ফ্ল্যাশ করবে। তার আইডি কিন্তু অলরেডি আমাদের হাতে, জনগণের হাতে পৌঁছে গিয়েছে। তাকে অনেকেই চেনে, সে বিদেশে থাকে না, সে সাভারে কোনো একটা ব্যবসা করে থাকে। তো তিশাকে বলবো অহেতুক নাটক বন্ধ করো, অহেতুক আখির পিছনে লাগা বন্ধ করো। তুমি বলেছ আখির দুটো ডিভোর্স হয়েছে, অর্থাৎ তার মানে আখির সঙ্গে আহাদের ডিভোর্স হয়ে গিয়েছে। তাহলে আখিকে নিয়ে চুলকাচুলকি বাদ দাও, আখিকে নিয়ে চ্যালেঞ্জ করা বাদ দাও। আখি যদি চ্যালেঞ্জ শুনে দেয় তুমি কিন্তু বাঁচতে পারবে না সমাজে। তখন আখি যেমন হুমকি দিয়েছে যে আখির পিছনে আমরা কখন দাঁড়িয়েছি, আখি যখন বলেছে যে সে বাঁচতে চায়, তাকে বাঁচতে দেওয়া হচ্ছে না, সে তার ছেলেকে নিয়ে বাঁচতে চায়, ইনকাম করে খেতে চায়, সেখানে তোমরা তার রিজিকে হাত দিচ্ছ, তাকে নিয়ে বিভিন্ন রকম অপকথা বলছো, কলঙ্ক দিচ্ছ। তখন কিন্তু অনেকেই আখিকে সাপোর্ট দিল, আখির পাশে দাঁড়ালো। অনেক সংস্থা, অনেক এনজিও, অনেক আইনের লোক, অনেক লয়ার আখির পাশে এখন। যদি প্রমাণ চাও তিশা, তবে আগেও যেমন প্রমাণ পেয়েছো, তোমরা নিয়ে এসছো একজন লয়ার, আর আখি ওখানে উপস্থিত হয়েছিল 7জন লয়ার, তাও সেই 7জনের কেউ কিন্তু আখির কাছ থেকে কোনো পেমেন্ট নেয়নি। আশা করি বুঝতে পেরেছ, আর কিছু বুঝতে হবে না। তো ভিউয়ার্স, চলে আসি এবার পদ্মাপাড়ের তিশাকে নিয়ে। হ্যাঁ, পদ্মাপাড়ের তিশা তার নাতি, তার মেয়ে নিয়ে আজই বোধহয় পদার্পণ করবে এই যে পাবনাতে। আর তার সঙ্গে সবচেয়ে বেশি উল্লাসিত কে বলুন তো? বাপ্পি। হ্যাঁ, বাপ্পি তার নাতি মেয়ে আসবে, উল্লাসে ফেটে উঠছে, কারণ তার হলো কন্টেন্ট তৈরি করা, তার হলো মানে ভিউয়ার্স ডলার কামানোর একটা পয়েন্ট চলে আসছে, তাই বাপ্পি খুব উচ্ছ্বাস। তার উপর তো বাপ্পির সঙ্গে তানজিলার সম্পর্ক মাঝে যদিও ভাটা পড়েছিল, বাট বাপ্পির মা মারা যাওয়ার পর সেই সম্পর্কটা কেন যেন সব কিছু মিলে একটু বেশি বেশি দেখা যাচ্ছে। আপনারা দেখবেন যে তানজিলা একটা জায়গায় তার বাবা, অর্থাৎ কথিত বাপ্পি বাবা যখন তার ছেলেকে কোলে নেয়, তখন তানজিলা গদগদ, যে গদগদটা তার মা কোলে নিলে হয় না, কি অন্য কেউ কোলে নিলে হয় না, মনে হচ্ছে যেন ভেসে পড়ে যাচ্ছে, ভেসে উঠছে আহ্লাদে। তো মানুষ ডুবে যায়, আমি ডুবা বলবো না, ওর ভাবটা ছিল ভেসে উঠছে, মানে কি বলবো। তো সব কিছু মিলে ওর আর বাপ্পির অত্যাধিক মেলামেশা, অত্যাধিক উচ্ছ্বাস, অত্যাধিক আহ্লাদি ভাবটা চোখে পড়ছে ইদানিং, যেটা আর কি দাদি বেঁচে থাকতে দেখা যেত না। দাদি বেঁচে থাকতে বাপ আর মেয়ের সম্পর্কটার মধ্যে ছিল গম্ভীরতা, মুখ থেকে হাসি বের হতো না, ইত্যাদি ইত্যাদি। শুধু তাই নয়, ঢাকা শহরেও কিন্তু পরাধীনতার সঙ্গেই দেখা যেত সবসময় তানজিলাকে। যদিও শোনা যায় তানজিলার সঙ্গে বেডে কাটিয়েছে, যেহেতু কথিত বাবা, বেডে কাটানোটা আসলে একই বেডে কাটানো একটা বয়ঃসন্ধিকালের মেয়ে যখন এক রুমে এক বেডে, কথিত নিজের বাবাই আজকাল প্রস্তাবিত, সেখানে কথিত বাবার সঙ্গে রাত কাটানো নিয়ে এই যে নিজের মা কথা তোলে, তখন তো প্রশ্ন আসতেই পারে। যাই হোক, সেই মেয়ে আসছে শুনলাম, আর ওদিকে সাবিনা শাহিন অর্থাৎ পদ্মাপাড়ের তিশার ভাই বোন মিলে তো কি বলবো যা শুরু করছে। এই যে কোথায় গেল, সুইমিং পুলে গেল, সুইমিং পুলে যে এমন নাচানাচি ওই মুটকি সাবিনা তার বাচ্চা নিয়ে করছে,
আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে নাচ দিচ্ছে, উঁচিয়ে উঁচিয়ে মানে কি বলবো। আর শাহিন খাবার দেখে এমন হামলে পড়ছে। আসলে শাহিনের খাবারের স্টাইলটাই ওরকম, হামলে খাওয়া কি, ওদের বংশের সবাই খেতে খুব পছন্দ করে, খাওয়া দেখলে ওদের হুঁশ থাকে না। ওরা দেখেন না, ওরা আম নিয়ে এমন ভাব করছে যে পৃথিবীর সব আম শুধু বাপ্পির বাড়িতে, ওরা জীবনে আম দেখেনি, জীবনে আম খায়নি। এক একজন 5-7টা করে আম খাচ্ছে, আম খেতে খেতে ওদের বোধহয় পেটেও সমস্যা হয় না। তো ওই যে থালায় এক থালাতে একটু খাবার নিয়ে এসে ওই যে রুটি ভাগাভাগি করে ওর মুখে দিচ্ছে, ওই যে চানাচুর মাখা, মুড়ি মাখা, মোটামুটি এগুলা খেতে ওরা নিজেদেরকে কি না কি মনে করছে। গ্রাম থেকে আসছে, যেখানে আসলে চাইনিজ খায় ওরা, ওরা কত রকম চিকেন ফ্রাই খায়, চিকেন গ্রিল খায়, বিভিন্ন রকম চাইনিজ আইটেম খায়। কোথায় সেগুলা? সেই কোরবানির একটুখানি ভুড়ি, সেটা তো সাবিনা একসময় বলেই দিল, ওইটুকু ভুড়ি তোমার ছেলেই তো অর্ধেক খাবে, তা বাকিরা কি খাবে? সাবিনা কিন্তু বলেই দিয়েছে, কারণ 2 চামচ ভুড়ি একটা প্লেটে প্লেটে এনে সেটা ঝাঁকি দিয়ে ছড়িয়ে দিয়ে সেটা নিয়ে তিশা সবাইকে খাওয়াচ্ছে। তিশা তো জানেই যে এই খাওয়া দাওয়া বেশি পরিমাণে করলে বাপ্পি প্রচুর খোঁটা দিবে, তাই তিশা হাতে রেখে কিপটামি করে যতটুকু খাওয়ানো যায় ততটুকু খাওয়াচ্ছে। আর ওদিকে যে মিম গতকাল যে ভিডিও দিল, গতকাল ভিডিওতে মিম যে বড় বড় লেকচার ছাড়লো যে আমার চেহারা নিয়ে এরকম করছেন, এরকম বলছেন, ওরকম বলছেন, দেখে তৃপ্ত হন। বাপরে বাপ, দর্শকরা অতটা বোকা নয়, দর্শকরা তোমার চেহারা নয়, তোমার গুণকে নিয়ে আলোচনা করেছে। দর্শকরা তোমার গুণাগুণ, তুমি শ্বশুরবাড়ির সঙ্গে কিভাবে আচরণ করো, তুমি শ্বশুরবাড়িকে কিভাবে দোষারোপ করো, বাবুকে কিভাবে তুমি কাঙ্গালের মতো রেখেছো, কিভাবে কিনে নিয়েছো ওই যে 3 লাখ 4 লাখ টাকার মোটরসাইকেল দিয়ে, এগুলা বুঝিয়েছে। তোমার চেহারা নয়, চেহারা আল্লাহর দান। চেহারা তোমাদের পোশাক আশাক, চাল চলা, আচরণ, এগুলাকে নিয়ে দর্শকরা ক্রিটিসাইজ করেছে। বাট তুমি এটাকে মানে চোখে ধূর দেওয়ার জন্য তোমার শ্বশুরবাড়ি নিয়ে আলোচনা করেছো, সেটাকে ভুল বুঝে কিংবা ভুল চাপিয়ে দিচ্ছ দর্শকদের উপর। দর্শকরা সম্পূর্ণভাবে তোমার উপর বিরূপ, তোমার উপর খারাপ কমেন্ট করেছে শুধুমাত্র তোমার শ্বশুরবাড়ির লোকদের নিয়ে তুমি যেসব কথাগুলা বলেছো তার জন্য। তুমি যে আচরণ তোমার শাশুড়ি, তোমার ননদ, তোমার ভাসুরের সঙ্গে তোমার বাসায় আসলে যেগুলা করেছো তার জন্য। তোমার ভাসুর তুমি যেসব কথা বলেছো তা নিয়ে কয়টা ভিডিও করেছে দেখো। তোমার ভাইয়ের বউ খুকি, সে একটার পর একটা, তুমি একটা ভিডিও ছেড়েছো, খুকি প্রতিদিন সেই কথা নিয়ে ভিডিও ছাড়ছে। কই তোমার শ্বশুরবাড়ির লোক, তোমার ভাসুর, তোমার ননদ একটা ভিডিও তো করেনি। হ্যাঁ, তোমার ভাসুর একটু চিটারবাজ আছে, সে দেখেছি বলেছে কেন আমি এমন কথা বললাম, তাই বলে সে আঙ্গুল উঁচু করে 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 বলছে যে কেন আমি বাধ্য হলাম এমন কথা বলতে, আমার ফ্যামিলিকে নিয়ে ধরনের কথা বলার অধিকার। সে এই একটু আঙ্গুল উঁচু করে এমনভাবে ইঙ্গিত করেছে যে সে মিমকে বলেছে, পরবর্তীতে সে তার ওয়াইফকে মিষ্টি নিয়ে কথা বলছে। তোমরা যে নাটকবাজি করো, তোমরা যে সব অভিনয় করো, তোমাদের কন্টেন্টগুলো যে অভিনয়, সেটা প্রমাণ আবারও করে দিয়েছে এই যে সাবিনা মিমের ফুফাতো ভাই, অর্থাৎ কি যেন নাম, আমি ছবি দিয়ে দেবো স্ক্রিনে, আপনারা দেখে নেবেন। উপরে যে ছবি দেখতে পাচ্ছেন সেই লোকটা কিন্তু গতকাল বলেছে যে আমার এখানে ভিউ হয় না কারণ আমি নাটকবাজি করতে পারি না, আমার ওয়াইফ করতে পারে না, আমি আমার সংসার নিয়ে নাটকবাজি করতে পারি না, এই সারাসারি হয়ে যাবে, এই বউ শাশুড়ির যুদ্ধ, এই তালাক হয়ে যাবে, সংসার ভেঙে যাবে, সেই সংসার আবার জোড়া লাগবে, এইসব নাটক মিথ্যাবাদী অভিনয় আমরা করতে পারি না বোধে, আমাদের ভিউ হয় না, তাই আমরা ইউটিউব জগৎ থেকে হয়তো বা চলে যাব, কিংবা ইউটিউব আমাদেরকে অ্যালাউ করবে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন আকার ইঙ্গিতে বলেই দিয়েছে যে তিশা পরিবার যা কিছু করে সব কিছু অভিনয়। তাই আপনাদের কাছে আবারও বলবো, ডেলি ব্লগ নামে বর্তমানে যেসব নাটক চলছে, এসব নাটক আপনারাই পারেন বন্ধ করতে, তাদেরকে বয়কট করতে। তাদের ভিডিও যত বয়কট করবেন তত এদের নাটকীয়তা কমে যাবে, কারণ নাটক দেখার জন্য টিভি সিরিয়াল আছে। আমরা যদি টিভি সিরিয়াল দেখি তাহলে কেন এসব নাটক দেখে এদেরকে আমরা টাকা দিব এসব বেহায়াপানা দেখার জন্য? ঘরে বসে বসে এক একটা পুরুষ হাতির মতো খায়, বউদের পিছনে ক্যামেরা নিয়ে ঘুরে নিজেদেরকে অহংকারীভাবে ভিউয়ার্সদের উল্টাপাল্টা কথা তারা শুনলে, ভিউয়ার্সদের মতামতকে তারা উল্টাপাল্টা ভেবে যা তা কথা বলে, যা তা ভিডিও বানায়। কেন আপনারা ভিউয়ার্সরা এই ধরনের কথা শুনতে যাবেন? তার চেয়ে টিভি সিরিয়াল দেখুন, উপভোগ করুন, কিছু শিখুন, কিছু জানুন। এদের কাছ থেকে শেখার জানার কিচ্ছু নেই। দেখেছেন গতদিন তিশাকে দেখলাম তার ভাইয়ের ছেলে শাহিনের ছেলের হাতে ম্যাগি মশলা কেটে দিয়েছে সুধা খেতে। কোনো জ্ঞানী লোক কখনো কোনো মশলা ওই বাচ্চার হাতে কেটে খেতে দিতে পারে? যেখানে ওই মশলায় কত রকম ক্ষতিকারক যা বড়দের শরীরে নেয় না, সেখানে ডাইরেক্ট বাচ্চাকে খেতে দিল ওই মশলা। বন্ধুরা, আপনারা হয়তো বা এটাও দেখেছেন যে
এটা হলো আমরা দেখেছি মরিয়ম ব্লগসে সাবিনা যখন ভাত খাচ্ছিল তখন ওখানে পাখি ঘর মুছছিল, তো তখন চিৎকার করে ঘর মোছার পানি নিংড়িয়ে আনেনি পাখি নিংড়িয়ে না আনার জন্য তৃষা তাকে গালিগালাজ করছিল। বেশ চিৎকার করে গালিগালাজ করছিল, কি গালিটা দিয়েছিল এই মুহূর্তে আমার মনে নেই, তবে খুব কিসের একটা বাচ্চা যেন, এর বাচ্চা ধরেন একটা খারাপ একটা বাচ্চা তুলে গালি দিয়েছিল যে এর বাচ্চা তুই জানিস না পানি নিংড়িয়ে আনতে হয়। এটা ওটা খুব মানে পাখির উপর খুবই মানে রেগে গিয়ে জাতা ভাষায় কথা বলছিল, বাট ক্যামেরা ওপেন ছিল। তখন বলছে এই ক্যামেরা বন্ধ কর, সাথে সাথে ক্যামেরা বন্ধ করা হলো। এবং পরবর্তীতে যখন পাখি তখন অন্য কাজ করছিল, ওই চুরি চুরি দেখছিল মরিয়মের সঙ্গে। আর হ্যাঁ বন্ধুরা, সাবিনা কি করছে? সাবিনা তো তার মেয়েকে মরণের জায়গায় পাঠিয়ে দিয়েছে, মরিবার পর অধিকার, মানে লিখতে চাচ্ছে যে তানজিলার সব জিনিসের উপর এখন মরিয়মের অধিকার, সেই জায়গায় লিখছে মরণের পর মরিবার পর অধিকার। মেয়ের নামটা পর্যন্ত লিখতে পারে না, এতটাই মূর্খ এরা। আবার কিনা ডেলি ব্লগ করে, আর সেই ডেলি ব্লগ কিনা অনেকে ফলো করে, তাদের জীবন দর্শন ফলো করে। হাস্যকর যে তৃষা একসময় নিজে বাসায় কাজ করে পেট চালাতো, সংসার চালাতো, সেই তৃষা আজ পাখির সঙ্গে এমন ব্যবহার, এটা কি মেনে নেওয়া যায়? এই পাখি কিভাবে হাসি মুখে এদের সবার আবদার মিটিয়ে থাকে? কত আর বয়স মেয়েটার, মরিয়মের বয়সী। সেই মেয়েকে দিয়ে এরা মানে খাটনির উপর খাটনি, যেটা আসলে তৃষা দেখায় না। তৃষা দেখায় যে শুধু ক্যামেরা ধরে থাকে, তাদের ওই টুকিটাকি ফরমাইশি খাটে, বাট যে ঘর মোচে, কাপড় কাচে, এগুলা আসলে ক্যামেরাতে তৃষা কখনোই দেখায় না। যেটা আমরা গতদিন দেখতে পেয়েছি পাখির উপরও তৃষা কীভাবে মানে বাজে ব্যবহার করে। তাই পাখির মা যদি সত্যি অসহায় না হয়ে থাকে, এই পাখিকে কিছুতেই ওই বাড়িতে ঢুকতে দেওয়া উচিত নয়। পাখির মাকে দেখলে তো মনে হয় যে 3 বেলা 3 মুঠো ভাত না দিতে পারে, 2 মুঠো ভাত পাখিকে দিতে পারবে এমন যোগ্যতা আছে। যতটা দেখলাম ওই নিশি আসলে দাওয়াত দিল বাড়ি ঘরে, তবুও কেন যে পাখিকে ও ঘরে দেয় এটাই আমার মাথায় আসে না। নাকি পাখি চাই বেহায়ার মতো ওই বাড়িতে লাথি ঝাঁটা খেয়ে হলেও থাকতে, ঠিক মানে আমি বুঝতে পারছি না। তবে হ্যাঁ, ও বাড়িতে তার ড্রাইভার, ওই যে ইতির মেয়ে আসা বন্ধ হয়েছে, এটাই অনেক। আস্তে আস্তে পাখিও বন্ধ হবে, পাখিও সরে যাবে। আপনারা শুধু দেখতে থাকুন। আর উঠতি বয়সে কিছু পোলাপান তৃষার ঘরে আসা যাওয়া করছে, ওই নাটক দেখার লোভ দেখিয়ে এটা ওটা, আস্তে আস্তে সব বন্ধ হবে, সব বন্ধ হতে বাধ্য করা হবে। বাধ্য করা বলতে জনগণের মধ্যে, এলাকাবাসীর মধ্যে সচেতনতা আনানো হবে, তখন তারাই এই তৃষা এবং বাপ্পিকে বাধ্য করবে এই ধরনের ভিডিও থেকে, এই ধরনের জীবনযাপন থেকে, এই ধরনের আচরণ থেকে বেরিয়ে আসতে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই।